আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের হেপাটোলজির 3 নম্বর পার্টের ক্লাস। এই পার্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাল ইনফেকশন যেগুলো, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস। আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন দেখি, তো বক্স 24.40 থেকে একটা এসবি আসছে, আর হেপাটাইটিস বি থেকে একটা এসবি আসছে জুলাই 24-এ। তো ফার্স্ট হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। কোন কোন ভাইরাসে ভাইরাল হেপাটাইটিস হতে পারে? এটা হচ্ছে যে হেপাটাইটিস এ বি সি ডি। লেস কমনের মধ্যে আছে সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেন ভাইরাস, আর রেয়ার কথা বলতেছে হার্পিস সিমপ্লেক্স আর ইয়ল ফিভার। তো এখান থেকে অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসতে পারে যে কোন কোন ভাইরাস দিয়ে ভাইরাল হেপাটাইটিস হয়। একটা ভাইরাল হেপাটাইটিস পেশেন্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে। ইউজুয়ালি পেশেন্ট গুলো অ্যাসিম্পটোমেটিক থাকে, তবে এর বাইরে পেশেন্ট গুলো প্রোড্রোমাল ইলনেস প্রেজেন্ট করতে পারে, যেমন হেডেক, মায়ালজিয়া, আর্থালজিয়া, নৌসিয়া, সিআইটি সিমটমস গুলো। এর সাথে পেশেন্টের জন্ডিস থাকে, কোনো কোনো পেশেন্টের ভমিটিং, ডায়রিয়া বা অ্যাবডোমিনাল ডিসকমফর্ট থাকতে পারে। আর এক্সামিনেশন করলে আমরা কি পাবো? টেন্ডার হেপাটোমেগালি পাবো। তাহলে পরীক্ষা অনেক সময় এমসিকিউ আসে টেন্ডার হেপাটোমেগালির কজ কি কি। তাহলে একটা আমরা পাইলাম কি ভাইরাল হেপাটাইটিস। এছাড়া কোন কোন কজে টেন্ডার হেপাটোমেগালি হতে পারে? ইম্পর্টেন্ট আছে লিভার অ্যাবসেস, দেন হচ্ছে কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, দেন হচ্ছে বার্কেরি সিন্ড্রোম, দেন হচ্ছে হেপাটোমা বা হেপাটোসেলুলার কার্সিনোমা। তাহলে টেন্ডার হেপাটোমেগালির কজগুলো একটু পড়ে রাখতে হবে, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। মাইল্ড স্প্লেনোমেগালি অ্যান্ড সার্ভাইকাল লিম্ফোডেনজিস থাকতে পারে। কমনলি থাকবে হচ্ছে কোথায়? যদি সাইটোমেগালো ভাইরাস দিয়ে হেপাটাইটিস হয়, সেক্ষেত্রে আমরা লিম্ফেডেনোপ্যাথি মাইল্ড স্প্লেনোমেগালি পেতে পারি। ইনভেস্টিগেশন যদি আমরা করি তাহলে লিভার ফাংশন টেস্টে কি পাবো? মেইনলি পাবো হেপাটাইটিক প্যাটার্ন। তো আমি ফার্স্ট করতে বলছিলাম হেপাটাইটিক প্যাটার্ন বলতে কি বোঝায়? মেইনলি এএলটি এবং এএসটিটা বেশি বাড়বে। তাহলে এখানে কোন এনজাইম গুলো বেশি বাড়বে? একটা হচ্ছে এএলটি, আর একটা হচ্ছে এএসটি। হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি এক্ষেত্রে এলডিএসটি মোর দ্যান 1000 পর্যন্ত হতে পারে। যদি অ্যামাইনো লেভেল মোর দ্যান 1000 হয়, তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ছিল তিনটা। একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, একটা হচ্ছে ইসকেমিক হেপাটাইটিস, আর একটা হচ্ছে ড্রাগস কজ। তাহলে যদি এলডিএসটি ভেরি হাই লেভেল থাকে, তাহলে এই তিনটা আমাদের ডিফারেন্সিয়াল থাকবে। যেহেতু আন্ডারলাইং কজ দেখার জন্য আমরা সিরোলজি করতে পারি। আমরা ভাইরাসগুলো যখন পড়বো তখন সিরোলজি কোনটা কি টেস্ট করবো এটা জানা যাবে। ইউজুয়ালি অ্যাকুট ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট লাগে না, পেশেন্টের কনজারভেটিভ বা সাবলিক ট্রিটমেন্ট দিলে এনাফ। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কি করতে হবে? সিডেটিভ, নার্কোটিক্স টাইপ ড্রাগগুলো অ্যাভয়েড করতে হবে। কোনো হেপাটোটক্সিক ড্রাগ থাকলে হেপাটোটক্সিক ড্রাগগুলো অ্যাভয়েড করতে হবে। এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বক্স হচ্ছে যে ফিচার্স অফ দ্য মেইন হেপাটাইটিস ভাইরাসেস। তাহলে এখানে কিছু পয়েন্ট আমি বাদ দিয়ে দিচ্ছি বক্স থেকে। গ্রুপটা কিছুটা ইম্পর্টেন্ট, অত বেশি পরীক্ষা আসে না। ইম্পর্টেন্ট হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে দেখবো হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, আর বাকি সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে সবথেকে কম হচ্ছে হেপাটাইটিস এ। এর থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। তাহলে এখানে অনেক কিছু লেখা আছে, কোনটা ইয়েস নো নো অনেক কিছু। ইন শর্ট যদি আমরা চিন্তা করি তাহলে হেপাটাইটিস এটা ছড়া হচ্ছে ফিকোজল রুটে। ফিকোজল রুটে দুইটা ভাইরাস ট্রান্সমিট হয়, একটা হচ্ছে হেপাটাইটিস এ আর একটা হচ্ছে হেপাটাইটিস ই। তার মানে এই ভাইরাসগুলো ছড়াবে কিভাবে? কন্টামিনেটেড ফুডের মাধ্যমে। হেপাটাইটিস বি, সি আর ডি
এগুলো মেইনলি ছড়ায় হচ্ছে প্যারেন্টাল রুটে। সেটা হতে পারে আইবিডি এর মাধ্যমে, হতে পারে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, অথবা হতে পারে সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে। আরেকটা কি হতে পারে ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে মায়ের থেকে বাচ্চা যেতে পারে। তাহলে ইন শর্ট আমরা এটা মনে রাখবো, হেপাটাইটিস এ আর ই ছড়ায় হচ্ছে ফিকোরাল রুটে বা কন্টামিনেটেড ফুডের মাধ্যমে, আর বি সি ডি এগুলো ছড়ায় হচ্ছে প্যারেন্টাল রুটে। এর মধ্যে হেপাটাইটিস বি আর ডি ভার্টিক্যাল ট্রান্সমিশনও হতে পারে। এরপর আসে ক্রনিক ইনফেকশন। তাহলে কোন কোন ভাইরাস ক্রনিক হেপাটাইটিস করে এই অনেক পরীক্ষা আসে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি। আমরা যখন পরে পড়বো ডিটেলস, তখন দেখবো হেপাটাইটিস বি আর হেপাটাইটিস ডি সবকিছু সিমিলার, মানে এটা মোড অফ ট্রান্সমিশন, ডিজিজ প্যাটার্ন, ট্রিটমেন্ট। তাহলে হেপাটাইটিস বি যেহেতু ক্রনিক ইনফেকশন করে, সো হেপাটাইটিস ডিও ক্রনিক ইনফেকশন করবে। তাহলে আমরা কি পাইলাম, হেপাটাইটিস বি, সি আর ডি হচ্ছে ক্রনিক ইনফেকশন করে। হেপাটাইটিস ই হচ্ছে নর্মালি ক্রনিক ইনফেকশন করে না, তবে যদি কোনো পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে সেক্ষেত্রে ক্রনিক ইনফেকশন করতে পারে। আর হেপাটাইটিস এ কখনো ক্রনিক ইনফেকশন করবে না। তাহলে ক্রনিক ইনফেকশন যেহেতু আমরা পড়ছি, তাহলে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস করে কে কে, এটা আমরা পড়ছিলাম এর আগে সেকেন্ড লেকচারে। তাহলে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস করে কে কে, হেপাটাইটিস এ আর ই হচ্ছে কমন, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি। তাহলে এই তিনটা ভাইরাস কমনলি অ্যাকিউট ইনফেকশন করে। এবার আসি প্রিভেনশন। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে যে কোন কোন ভাইরাস এগেনস্টে ভ্যাকসিন বা ইমিউনোগ্লোবিন আছে, বা কোনটা প্রোফাইল্যাক্সিস বা প্রিভেনশন করা যেতে পারে। তাহলে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি এই দুটো ভাইরাসের ভ্যাকসিন আছে, ইমিউনোগ্লোবিন আছে। পরীক্ষা অনেক ভ্যাকসিনের টাইপ আছে। তাহলে হেপাটাইটিস এটা কি ধরনের ভ্যাকসিন, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভ্যাকসিন। তাহলে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের কি কি আছে সেটা উদাহরণের সময় পরীক্ষায় আসে। একটা আমরা পেলাম কি হেপাটাইটিস এ, এর বাইরে আছে ইনফ্লুয়েঞ্জা, জাপানি এনকেফেলাইটিস, র্যাবিস। এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড বা কিল ভ্যাকসিন ভাইরালের মধ্যে। আর হেপাটাইটিস বি এটা কি ধরনের ভ্যাকসিন, এটা হচ্ছে একটা সাব ইউনিট ভ্যাকসিন। তাহলে এই টাইপটা একটু জানা লাগবে। তাহলে আমাদের মেইনলি ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবিন আছে কার কার, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি। আমরা বলছিলাম হেপাটাইটিস ডি হচ্ছে ফুলি ডিপেন্ডেন্ট অন হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি যদি ভ্যাকসিনেশন করা হয়, তাহলে হেপাটাইটিস ডিটাও প্রিভেন্ট করা যেতে পারে। তাহলে পরীক্ষায় যদি আসে কোন কোন ভাইরাল ইনফেকশন ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়, তাহলে অ্যান্সার হবে কি এ, বি আর ডি তিনটাই ভ্যাকসিনের সাথে প্রিভেন্ট করা যেতে পারে। আর হেপাটাইটিস সি আর হেপাটাইটিস ই এগুলোর ক্ষেত্রে কোনো ভ্যাকসিন বা কোনো ইমিউনোগ্লোবিলিন নাই। তাহলে এই বক্স থেকে এই ইনফরমেশন গুলো পরীক্ষায় আসতে পারে। এবার আছে হেপাটাইটিস এ। হেপাটাইটিস এটা আমরা একটু আগে পড়লাম, এটা ফিকল দুটোর মধ্যে ছড়ায়। এটা অ্যাকুট ইনফেকশন করে, তবে ক্রনিক ইনফেকশন ইউজুয়ালি করে না, খুবই রেয়ার। হেপাটাইটিস এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা কোলেস্ট্যাটিক ফেজ উইথ এলিভেটেড এএলপি করতে পারে, মানে কোলেস্ট্যাটিক প্যাটার্ন লিভার ডিসফাংশন হেপাটাইটিস হতে পারে। ডায়াগনোসিস করতে কি হবে, অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস ইমিউনোগ্লোবিন এম। তাহলে এটা মনে রাখা লাগবে। আমরা বলছিলাম কি হেপাটাইটিস এ ভাইরাস অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস করতে পারে কমনলি। তাহলে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস যদি আমরা পেশেন্ট চিন্তা করি, তাহলে এ ভাইরাসের কারণ হয়েছে কিনা এটার জন্য আমরা কি টেস্ট করবো, অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস আইজিএমটা করবো। এই পয়েন্টটা মনে রাখবেন, পরে কাজে লাগবে এটা। ট্রিটমেন্টের ভিতরে নর্মাল হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট বা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলে ভালো হয়ে যায়। হেপাটাইটিস এ ভাইরাসের প্রোফাইল্যাক্সিস হিসেবে আমরা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন ইউজ করতে পারি। ভ্যাকসিন কাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, পার্টিকুলার রিস্ক ফ্যাক্টর যারা আছে। তাহলে এই পয়েন্টগুলো একটা পরীক্ষা এমসি আসতে পারে যে কাদের কাদের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভেট ভাইরাস ভ্যাকসিন আমরা দিতে পারি। পয়েন্ট একটু পড়ে নিবেন। এর বাইরে আমরা কি করতে পারি, ইমিডিয়েট প্রোটেকশন দিতে পারি কিসের মাধ্যমে, ইমিউনো সেরাম গ্লোবিউলিনের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ প্রোফাইলস, এটা হচ্ছে প্যাসিভ। পরীক্ষণের সময় আসলে অ্যাক্টিভ প্যাসিভ বোথ ইমিউনাইজেশন বা বোথ প্রোফাইলাক্সিস কোন কোন ভাইরাসের ক্ষেত্রে বা কোন কোন ইনফেকশন ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তাহলে একটা এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস এ, আর একটা হচ্ছে হেপাটাইটিস বি। এটা ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ দুইটা ইমিউনাইজেশনে করা যেতে পারে। এরপর সে হেপাটাইটিস বি, আজকে চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে এই বক্সটা আমরা একটু পরে ডিসকাস করবো।
হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমরা বলছিলাম কি মেইনলি ছড়ায় প্যারেন্টাল রুটে, মানে ব্লাড বা আইভি ড্রাগের মাধ্যমে অথবা সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে ফ্রম মাদার টু চাইল্ড ডিউরিং পেরিনেটাল পিরিয়ড। এটা হচ্ছে মোস্ট কমন কজ অফ ইনফেকশন এন্ড ক্যারিজ দ্য হাইয়েস্ট রিস্ক অফ অনগোয়িং ক্রনিক ইনফেকশন। মানে কোনো একটা বাচ্চা যদি মায়ের থেকে হেপাটাইটিস বি ভাইরাসটা পায়, তাহলে এই ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হওয়ার রিস্ক সব থেকে বেশি। এবং বি ভাইরাস ট্রান্সমিশনে এটা হচ্ছে মোস্ট কমন কজ। তাহলে এই লাইনটা খুবই ভালো করে মনে রাখা লাগবে। এটা একটু পরে আমাদের আবার লাগবে কাজে। নেক্সট কি বলছে, ইন কন্ট্রাস্ট এক্সপোজার টু হেপাটাইটিস বি ভাইরাস at an older is much more likely to result in an acute hepatitis with chronic infection developing less than 5% of adult acquired hepatitis B virus। মানে কি, মানে কেউ যদি মায়ের থেকে পায় বি ভাইরাসটা, তাহলে সেক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হওয়ার রিস্ক হচ্ছে 90 থেকে 95%। আর যদি কেউ অ্যাডাল্ট এজে পায়, ব্লাড ট্রান্সফিউশন বা ডিয়াগ্রাফিউজ বা অন্য কোনো মাধ্যমে পায়, তাহলে ক্রনিক ইনফেকশনের রিস্ক হচ্ছে লেস দেন 5%। একটা বি ভাইরাস ইনফেকশন হলে এর ফেট বা ইফেক্ট কি কি হতে পারে? একটা হতে পারে অ্যাকুট ইনফেকশন, এরপর হতে পারে ক্রনিক ইনফেকশন। ক্রনিক ইনফেকশন যদি পারসিস্টেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে লিভার সিস্টেম ডেভেলপ করতে পারে, হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে বি ভাইরাসের কনসিকুয়েন্স। এর পাশে রিস্ক ফ্যাক্টর ফর অ্যাকুইজিশন অফ বি ভাইরাস ইনফেকশন, তাহলে এটা আপনারা দেখে নেবেন। এগুলো আমরা কয়েকবার ডিসকাস করছি, এরকম আমাদের পড়া হয়েছে। এবার আছে আমাদের সেরোলজিক্যাল মার্কার, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষায় যেখান থেকে কমনলি কোশ্চেন আসে। তাহলে ফার্স্ট হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। এটা হচ্ছে একটা প্রোটিন, কোথায় থাকে? ভাইরাল এনভেলপে। দিস ইজ দ্য মেইন ইন্ডিকেটর অফ অ্যাক্টিভ ইনফেকশন। তার মানে কোনো পেশেন্টে যদি বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন পজিটিভ থাকে, সেটা ইন্ডিকেট করে কি পেশেন্টের একটা অ্যাক্টিভ ইনফেকশন আছে। A negative test for B virus surface antigen makes hepatitis B virus infection very unlikely। মানে একই কথা, বি ভাইরাস পজিটিভ থাকলে ইন্ডিকেট করে অ্যাক্টিভ ইনফেকশন আছে, বি ভাইরাস নেগেটিভ মানে ইনফেকশন নাই। এরপর একটা কথা বলছে, অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি ইউজুয়ালি অ্যাপিয়ার্স আফটার অ্যাবাউট 3 to 6 months। বি ভাইরাস অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করে কতদিন পরে? 3 থেকে 6 মাস পরে। পারসিস্ট ফর ম্যানি ইয়ার্স অর পারহাপস পার্মানেন্টলি। মানে অ্যান্টি বি ভাইরাস সারফেস অ্যান্টিবডিটা লাইফ লং থাকতে পারে। যদি একটা পেশেন্টের অ্যান্টি বি ভাইরাস সার্ভিস অ্যান্টিবডি পজিটিভ থাকে, মানে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সার্ভিস অ্যান্টিবডি পজিটিভ, তাহলে এটা দুই ভাবে হইতে পারে। কি কি ভাবে? একটা হচ্ছে তার কোনো একটা প্রিভিয়াস ভ্যাকসিনেশন ইনফেকশন হয়েছে, অথবা তাকে ভ্যাকসিনেশন করা হয়েছে। যদি ইনফেকশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? অ্যান্টি বি কোর অ্যান্টিবডিটা পজিটিভ পাবো। আর যদি ভ্যাকসিনেশনের কারণে বি ভাইরাস সার্ভিস অ্যান্টিবডি পজিটিভ হয়, সেক্ষেত্রে কোর অ্যান্টিবডিটা নেগেটিভ থাকবে। তাহলে এটা পরীক্ষায় সিঙ্গেল বেস হিসেবে খুবই কমনলি আসে। তাহলে আবার বলি, অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সার্ভিস অ্যান্টিবডি ইন্ডিকেট করে পেশেন্ট হচ্ছে হয় প্রিভিয়াসলি ইনফেক্টেড হয়েছিল বি ভাইরাস দিয়ে, অথবা তাকে বি ভাইরাসের ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে। কি ধরনের ভ্যাকসিনেশন? সাব ইউনিট ভ্যাকসিন। যদি ভ্যাকসিন দেওয়া থাকে, সেক্ষেত্রে কোর অ্যান্টিবডিটা নেগেটিভ থাকবে। আর যদি প্রিভিয়াস ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কোর অ্যান্টিবডিটা পজিটিভ পাবো। তাহলে এই দুটো লাইন খুবই ইম্পর্টেন্ট। এবার আসি কোর অ্যান্টিজেন। তাহলে এই কোর অ্যান্টিজেন আমরা একটি স্ট্রাকচারে দেখি, ডেভিশনের ছবিটা হয়ে গেল। তাহলে এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে বি ভাইরাস সার্ভিস অ্যান্টিজেনের কথা আমি বলছিলাম ভাইরাল এনভেলপে। আর কোর অ্যান্টিজেন এটা থাকে ক্যাপসিডে। এই যে কোর অ্যান্টিজেনটা, এটা নর্মালি ব্লাডে আমরা পাই না, এটা পাওয়া যায় কোথায়? লিভারে। এখন লিভার থেকে তো আমরা টেস্ট করি না, আমরা টেস্ট করি ব্লাড স্যাম্পল নিয়ে। ব্লাডে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন। এই ই অ্যান্টিজেনটা কি? হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেনের একটা পার্ট। তাহলে কোর অ্যান্টিজেনের একটা পার্ট হচ্ছে ই অ্যান্টিজেন, যেটা আমরা কোথায় পাই? ব্লাডে পাইতে পারি, এটা টেস্ট করতে পারি। এই যে কোর অ্যান্টিজেন থেকে ই অ্যান্টিজেনটা ব্লাডে আসছে, এই জিনিসটা কন্ট্রোল করে একটা রিজিয়ন আছে, এটাকে বলা হয় এই যে পিরিসি রিজিয়ন বা পিরিকোর রিজিয়ন। এটা কি কন্ট্রোল করে?
এই যে কোর অ্যান্টিজেন থেকে যে ই অ্যান্টিজেনটা ব্লাডে আসছে, এই ব্যাপারটা কন্ট্রোল করে। তাহলে এখানে যদি কোনো একটা মিউটেশন হয়, তাহলে কি হবে? কোর অ্যান্টিজেন থেকে ই অ্যান্টিজেনটা ব্লাডে আসবে না, মানে ব্লাডে আমরা ই অ্যান্টিজেন নেগেটিভ পাবো। এই পয়েন্টটা একটু মনে রাখবেন। যদি কোর মিউটেশন হলে ই অ্যান্টিজেন নেগেটিভ থাকবে। তো আমরা সেখানে কি বলছে, কোর অ্যান্টিজেন এ প্রোটিন দ্যাট মেক্স আপ ক্যাপসিড অর কোর পার্ট অফ দ্য ভাইরাস। কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন লিভার বাট নট ইন ব্লাড। তাহলে কোর অ্যান্টিজেনটা আমরা কখনো ব্লাডে পাবো না। পরীক্ষা অনেক কোশ্চেন আসতে পারে হুইচ ইজ নট ফাউন্ড ইন ব্লাড, তারপরে মার্কগুলো দিয়ে দিতে পারে। এবার আসেন, অ্যান্টি হেপাটাইটিস বি কোর অ্যান্টিবডি কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে আইজিএম টাইপ আর একটা হচ্ছে আইজিজি টাইপ। ইনিশিয়ালি অ্যাপিয়ার করবে কোনটা? আইজিএ, আর লেটার অ্যাপিয়ার করবে আইজিজি। আমরা যখন আগে মাইক্রোবায়োলজি পড়ছি তখন আমরা পড়ছি যে কোনো ইনফেকশনে ফার্স্ট অ্যান্টিবডি অ্যাপিয়ার করে কোনটা? ইমিউনোগ্লোবুলিন এম। আর লেটার অ্যাপিয়ার করে কোনটা? ইমিউনোগ্লোবুলিন জি। এখানে সেম। এবার আসেন হেপাটাইটিস বি ই অ্যান্টিজেন। তাহলে এটা আবার বলছে দিস ইজ দ্য পার্ট অফ দ্য কোর অ্যান্টিজেন দ্যাট ইজ ডিটেক্টেবল ইন ব্লাড। তাহলে কোর অ্যান্টিজেনটা আমরা ব্লাডে পাই না, লিভারে পাই। আর ই অ্যান্টিজেন যেটা কোর অ্যান্টিজেনের একটা পার্ট, সেটা হচ্ছে আমরা ব্লাডে পেতে পারি। এটা ইন্ডিকেট করে কি? দিস ইজ অ্যান ইন্ডিকেটর অফ ভাইরাল অ্যাপ্লিকেশন। মানে ভাইরাল অ্যাপ্লিকেশন যত বেশি হবে, হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন পজিটিভিটি তত বেশি হবে। এর পাশে ভাইরাল লোড এন্ড জিনোটাইপ। তাহলে আমরা হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ লেভেল মেজার করতে পারি। বি ভাইরাস ডিএনএ ইউজুয়ালি হাইয়েস্ট থাকে, মানে মোর দ্যান 10⁷ কপিস পার এমএল। হাইয়েস্ট পাবে কোথায়? যখন হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন পজিটিভ থাকে। আর ই অ্যান্টিজেন পজিটিভ মানে হচ্ছে ভাইরাল অনেক বেশি ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ভাইরাল লোডটা অনেক বেশি পাবো। এরপরে কি বলতেছে, measurement of viral load is important in detecting the flares of hepatitis B virus E antigen negative hepatitis and monitoring response to antiviral therapy. তাহলে ই অ্যান্টিজেন নেগেটিভ হেপাটাইটিস, এই ব্যাপারটা আমরা একটু ডিসকাস করবো একটু পরে। বি ভাইরাস ডিএনএ লোড বা বি ভাইরাস ডিএনএ লেভেল, এটা ইম্পর্টেন্ট কেন? মনিটরিং রেসপন্স টু অ্যান্টিভাইরাল থেরাপি। আপনি একটা পেশেন্টকে অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়ার পরে কতটুকু রেসপন্স করছে, এটা বি ভাইরাস ডিএনএ লেভেল মেজার করলে বুঝতে পারবেন। এবার আসি, একটা কেন বলছিলাম কি, থ্রি কোর মিউটেশন থাকলে কি হবে? হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন যেটা, এই ই অ্যান্টিজেনটা ব্লাড আসতে পারবে না, তাহলে আমরা ই অ্যান্টিজেন নেগেটিভ পাবো। কোনো পেশেন্টের আমরা বলছিলাম যদি অ্যাক্টিভ রেপ্লিকেশন হয়, অ্যাক্টিভ রেপ্লিকেশন হলে ই অ্যান্টিজেনটা পজিটিভ থাকে। কিন্তু কোনো পেশেন্ট যদি থ্রি কোর মিউটেশন থাকে, তাহলে কি হবে? ই অ্যান্টিজেনটা ব্লাডে আসতে পারবে না, সেক্ষেত্রে ই অ্যান্টিজেন পাবো কেন? নেগেটিভ। এই ধরনের পেশেন্টের যদি অ্যাক্টিভ রেপ্লিকেশন থাকে, তারপরেও ই অ্যান্টিজেন নেগেটিভ পাওয়া যায়, তাহলে ডায়াগনোসিস করবো কিভাবে? এই ক্ষেত্রে বি ভাইরাস ডিএনএ পজিটিভ পাবো। তাহলে এখানে কি বলছে দেখি, ফেলার অফ সিক্রেশন অফ ই অ্যান্টিজেন ইনটু সেরাম, হ্যাভ হাই লেভেলস অফ ভাইরাল প্রোডাকশন বাট নো ডিটেক্টেবল ই অ্যান্টিজেন ইন দ্য সেরাম। বি ভাইরাস ডিএনএ পজিটিভ, এটাকে বলা হয় কি? ই অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। তাহলে প্রিকো মিউটেড ইনফেকশন আরেকটা নাম হচ্ছে ই অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। তাহলে আমরা আবার একটু বলি, হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন পজিটিভ আর ভেরি হাই লেভেল অফ হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, এটা ইন্ডিকেট করে পেশেন্টের অ্যাক্টিভ রেপ্লিকেশন হচ্ছে এবং পেশেন্ট হাইলি ইনফেকশাস। কিন্তু প্রিকল মিউটেশনের যে পেশেন্ট গুলা, এদের ক্ষেত্রে ই অ্যান্টিজেনটা ব্লাডে রিলিজ হয় না, কারণ ই অ্যান্টিজেনটা আমরা নেগেটিভ পাই, কিন্তু সেক্ষেত্রে বি ভাইরাস ডিএনএ লেভেলটাও বেশি থাকবে। তাহলে এই কম্বিনেশনকে বলা হয় প্রিকল মিউটেশন বা হেপাটাইটিস বি ভাইরাস ই অ্যান্টিজেন নেগেটিভ ক্রনিক হেপাটাইটিস। তাহলে পরীক্ষণ এখানে সিনারিও দিয়ে দেয়, ডায়াগনোসিস জানতে চাওয়া হয়। দেন হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট হেপাটাইটিস বি। তাহলে হেপাটাইটিস বি আমরা বলছিলাম কি অ্যাকিউট ইনফেকশনও করতে পারে, ক্রনিক ইনফেকশনও করতে পারে। অ্যাকিউট ইনফেকশনের আউটকাম হচ্ছে মোর দ্যান 95% ক্ষেত্রে স্পন্টেনিয়াস রিকভারি হয়, লেস দেন 1% ক্ষেত্রে পার্মানেন্ট লিভার ফেল হতে পারে, আর লেস দেন 5% ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হয়। তাহলে এটা হচ্ছে নর্মাল ডিভাইস ইনফেকশনের ফেট। কিন্তু আমরা একটু আগে বলছিলাম কি, যদি কোনো পেশেন্ট ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, মানে মায়ের থেকে যদি বাচ্চা বি ভাইরাস পায়, সেক্ষেত্রে 90 থেকে 95%
ক্রনিক ইনফেকশন হবে। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। যদি কোনো পেশেন্ট অ্যাডাল্ট এজে অন্য কোনো মাধ্যমে ভাইরাস ইনফেকশন হয়, তাহলে ইউজুয়ালি কমপ্লিট রিকভারি হয়। আর যদি ভার্টিক্যাল ইনফেকশন হয়, তাহলে সেটা ইউজুয়ালি ক্রনিক ইনফেকশন করে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে ইউজুয়ালি অ্যান্টিভাইরাল লাগে না। অ্যান্টিভাইরাল কখন লাগতে পারে? ইন্ডিকেশন অফ অ্যান্টিভাইরাল থেরাপি। যদি কোনো পেশেন্টের সিভিয়ার লিভার ইনজুরি থাকে এবং আইএনআর মোর দ্যান 1.5 থাকে, অথবা পারসিস্টেন্ট সিমটমস মোর দ্যান 4 উইকস, তাহলে এই দুইটা ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল থেরাপি দেওয়া লাগতে পারে। দেন হচ্ছে রিকভারি। ইউজুয়ালি পেশেন্টের 6 মান্থের মধ্যে রিকভারি হয়ে যায়। রিকভারি হলে আমরা কেমনে বুঝবো? বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিবডি। তাহলে এটা মনে রাখতে হবে, এটা কিন্তু কোর অ্যান্টিবডি না। সারফেস অ্যান্টিবডি যদি প্রেজেন্ট থাকে বা সারফেস অ্যান্টিবডি যদি পজিটিভ পান, তাহলে ধরে নিতে হবে পেশেন্টটা বি ভাইরাস ইনফেকশন থেকে রিকভারি হয়ে গেছে। আর যদি কোনো পেশেন্টের ই অ্যান্টিজেন বা সারফেস অ্যান্টিজেন পারসিস্টেন্ট থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে কি? ক্রনিক ইনফেকশন। তাহলে প্রত্যেকটা পয়েন্টে সিগনিফিকেন্ট। এবার আসি ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেপাটাইটিস বি। তাহলে এখানে অনেক কিছু আছে, না পড়লে দরকার নেই, এত বেশি পরীক্ষা আসে না, প্র্যাকটিক্যাল লাইফে লাগবে। তাহলে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ক্ষেত্রে আইডিয়াল গোল কি? লং টার্ম ভাইরাল ক্লিয়ারেন্স উইথ লস অফ বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। মানে কোনো একটা পেশেন্ট যদি ভাইরালটা পুরোপুরি ক্লিয়ার করা যেতে পারে এবং সারফেস অ্যান্টিজেনটা নেগেটিভ করা যেতে পারে, সেটা হচ্ছে আইডিয়াল গোল। কিন্তু এখনো পর্যন্ত যে ড্রাগ গুলো আবিষ্কৃত হয়েছে বি ভাইরাসের জন্য, সেগুলো কোনোটাই ভাইরাল ক্লিয়ারেন্স করতে পারে না কমপ্লিটলি, বা সারফেস অ্যান্টিজেন নেগেটিভ করতে পারে না। এখানে আমাদের প্র্যাকটিক্যাল একটা গোল ঠিক করি। প্র্যাকটিক্যাল গোলটা কি? আমরা ই অ্যান্টিজেন যেটা আছে সেটার সাথে কনভার্সন করবো। মানে কি? ই অ্যান্টিজেন পজিটিভ থাকা মানে হচ্ছে পেশেন্টের রেপ্লিকেশন অনেক বেশি হচ্ছে। আমরা ট্রিটমেন্ট করে চেষ্টা করবো ই অ্যান্টিজেনটা যাতে নেগেটিভ করতে পারি। আর একটা হচ্ছে বি ভাইরাস ডিএনএ লেভেলটা যাতে কমাতে পারি, আর লিভার ফাংশনটা জাস্ট নর্মাল করতে পারি। তাহলে আইডিয়াল গোল হচ্ছে ভাইরাল ক্লিয়ারেন্স উইথ লস অফ বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। কিন্তু যেহেতু এটা আমরা করতে পারতেছি না, আমাদের প্র্যাকটিক্যাল গোল থাকে কি? ই অ্যান্টিজেনটা নেগেটিভ করা, বি ভাইরাস ডিএনএ লেভেলটা কমানো, আর লিভার ফাংশন টেস্টটা নর্মালাইজেশন করা। এটা করতে পারলে আমাদের কি হবে? ভাইরাল ইনফেকশন যদি আমরা কমাতে পারি, তাহলে ডিজিজ প্রোগ্রেশন টু সিরোসিস অর হেপাটোসেলুলার কার্সিনোমাটা কমানো যাবে। এটা হচ্ছে আমাদের এইম অফ ট্রিটমেন্ট। তাহলে আমরা ক্রনিক হেপাটাইটিস বি ট্রিটমেন্টের পরে আমরা কি কি দেখবো? পেশেন্টের লিভার ফাংশন টেস্ট চেক করবো, বি ভাইরাস ডিএনএ লেভেল দেখবো, আর ই অ্যান্টিজেনটা চেক করবো যেটা নেগেটিভ হয়েছে কি। এরপর ইন্টিগ্রেশনস অফ অ্যান্টিভাইরাল ড্রাগস। আমরা কোন কোন হেপাটাইটিস বি পেশেন্টের ক্ষেত্রে, ক্রনিক পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টিভাইরাল ড্রাগ দিব। এটা এফসিডিএস ইউজুয়ালি আসে না খুব একটা, তবে এমআরসি পরীক্ষায় খুবই কমনলি আসে। এখানে খুবই শর্ট করে দেওয়া আছে, এটা ডিটেলস পড়া লাগবে। শর্ট করে যদি আমরা পড়ি তাহলে কি করবো? কোনো পেশেন্টের যদি হেপাটাইটিস থাকে, হেপাটাইটিস কিভাবে বুঝবো? এএলটি লেভেলটা বেশি থাকবে, অথবা যদি এস্টাবলিশ ফাইব্রোসিস থাকে, সেটা বায়োপসিতে হতে পারে, অথবা ট্রানজিয়েন্ট ইলাস্ট্রোগ্রাফিতে হতে পারে। ইউজুয়ালি আমরা এএলটিটা দেখি কমনলি। তাহলে কোনো একটা ক্রনিক হেপাটাইটিস বি পেশেন্টের এএলটি লেভেল বেশি আছে, সাথে হাই ভাইরাল লোড আছে, তাহলে তারা ট্রিটমেন্ট পাবে। অল পেশেন্ট উইথ সিরোসিস, এরাও ট্রিটমেন্ট পাবে। আর এটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি। তিনটা মেজর ক্যাটাগরি এখানে বলা আছে, এর বাইরে আরো কিছু ক্রাইটেরিয়া আছে। এই তিনটা হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। এর মধ্যে আমরা যে পেশেন্ট গুলো ইউজুয়ালি ওয়ার্ডে পাই, এই বেশিরভাগ পেশেন্ট কি থাকে? সিরোসিস থাকে। তাহলে এরা সবগুলো হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিভাইরাল ড্রাগ পাবে। ঠিক আছে? ড্রাগের মধ্যে আমরা কি ইউজ করতে পারি? দুই ধরনের ড্রাগ ইউজ করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট অ্যাক্টিং নিউক্লিওসাইড বা নিউক্লিওটাইড অ্যানালগ, আর একটা হচ্ছে ডিগাইলেটেড ইন্টারফেরন আলফা। এর মধ্যে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড অ্যানালগ এগুলো কমনলি ইউজ করা হয়। এগুলো সাইড ইফেক্ট কম এবং হচ্ছে এফিকাসি বেশি। সমস্যা হচ্ছে এগুলো লং টার্ম দেওয়া লাগে। আর প্রিগাইলেটেড ইন্টারফেরন আলফা, এটা হচ্ছে একটা লিমিটেড টাইম পর্যন্ত দেওয়া যায়, কিন্তু এটা সাইড ইফেক্ট বেশি, এফিকাসি কম। তাহলে আমরা কমনলি ইউজ করি কোন ড্রাগগুলা? নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড অ্যান্টিভাইরাল ড্রাগস। এক্সাম্পল কি? এন্টিক্যাভির অ্যান্ড টেনোকোভির। তাহলে যদি বলে ক্রনিক হেপাটাইটিস পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট লাইন ড্রাগ কোনটা, তাহলে যেকোনো একটা হবে, এন্টিক্যাভির অথবা টেনোকোভির। এই ড্রাগগুলো কিভাবে কাজ করে? inhibiting reverse transcription of
জিনোমিক আরএনএ টু হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ। মেকানিজেশন তো পড়তে পারেন, চালু করবেন, না হলে দরকার নেই। আরেকটা ড্রাগ ইউজ করতে পারি ল্যামিভুডিন, তবে এটা এখন ইউজ করা হয় না। আমরা নর্মালি ইউজ করি কোনটা, এন্টিক্যাভির আর টেনোকোভিড। টিকালেটেড ইন্টারফেরন আলফা, এটা সুবিধা কি, ট্রিটমেন্ট ইজ ফর এফিনাইট পিরিয়ড, ইউজুয়ালি 1 বছর দেওয়া হয়, তাহলে শর্ট টার্মে দেওয়া হয় আর কি। কন্ট্রান্ডিশন কি, সিরোসিস পেশেন্টের দেওয়া যাবে না। আমাদের ওয়ার্ডে যে পেশেন্ট গুলো আসে বা আমরা কমনলি যে পেশেন্ট গুলো পাই, এরা বেশিরভাগ হচ্ছে সিরোসিস ডেভেলপ করার পরে আমাদের প্রেজেন্ট করে। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারফেরন আলফাটা ইউজ করতে পারি না। আবারও বলতেছে আমাদের ফার্স্ট লাইন ডেট কোনটা, এন্টিক্যাভির আর টেনোকোভিড। এরপর লিভার ট্রান্সপ্লান্টেশন। লিভার ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, কোন পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্ট করার পরে মানে যাতে রিকারেন্ট ডিজিজ না হয়, সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, নিউক্লিওসাইড অর নিউক্লিওটাইড অ্যানালগ উইথ হেপাটাইটিস বি ভাইরাস ইমিউনোগ্লোবিন দিয়ে। তাহলে এটা অনেক সময় পরীক্ষা আসে যে পোস্ট লিভার ট্রান্সপ্লান্টেশন প্রোফাইলাক্সিস কি কি দিই, তাহলে একটা হচ্ছে ড্রাগ আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবিন দিয়ে। এরপর হচ্ছে প্রিভেনশন। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, ইন্ডিভিজুয়ালস আর মোস্ট ইনফেকশাস হয় high levels of B virus DNA are present, typically E antigen positive. পরীক্ষা অনেক কোশ্চেন আসে যে নিচে কোন মার্কারটা ইন্ডিকেট করে যে পেশেন্ট মোস্ট ইনফেকশাস। অপশন দিতে পারে সার্ভিস অ্যান্টিজেন পজিটিভ, ই অ্যান্টিজেন পজিটিভ, সার্ভিস অ্যান্টিবডি পজিটিভ, এই ধরনের অনেক কিছু দিতে পারে। তাহলে কখন হচ্ছে হাইলি ইনফেকশাস, একটা হচ্ছে যখন ই অ্যান্টিজেন পজিটিভ থাকবে, আর একটা হচ্ছে যখন বি ভাইরাস ডিএনএ লেভেলটা অনেক বেশি থাকবে। তাহলে এই দুইটা ক্ষেত্রে পেশেন্ট মোস্ট ইনফেকশাস থাকে। প্রিভেনশনের জন্য আমরা বলছিলাম কি দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিকম্বিনেন্ট হেপাটাইটিস বি ভ্যাকসিন, যেটা একটা সাব ইউনিট ভ্যাকসিন, অথবা আছে ইমিউনোগ্লোবিউলিন। তাহলে ফলোইং নন এক্সপোজার, যদি কোনো একটা পেশেন্ট মানে আছে যে আর ইসের ক্ষেত্রে নিডল ইনজুরি হয় বা কোনো অ্যাকিউট এক্সপোজার হয়, সেক্ষেত্রে আমরা ইমিউনোগ্লোবিউলিন দিতে পারি। কোনো একটা নিওনেটস, যদি হেপাটাইটিস বি ভাইরাস মাদারের ক্ষেত্রে নিওনেটের জন্য প্রোফাইল হিসেবে আমরা দিতে পারি ভ্যাকসিনেশন প্লাস আছে ইমিউনোগ্লোবিউলিন। তাহলে ট্রান্সপ্লান্টেশনের পরে আমরা দিচ্ছিলাম কি নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড অ্যানালগ সাথে ইমিউনোগ্লোবিউলিন, আর নিওনেটের ক্ষেত্রে কি দেবো, ভ্যাকসিনেশন এন্ড ইমিউনোগ্লোবিউলিন। এখানে তেমন কিছু দরকার নাই। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, ভ্যাকসিন ইজ ইনএফেক্টিভ ইন ডোজ অলরেডি ইনফেক্টেড বাই বি ভাইরাস। কোন একটা পেশেন্ট যদি অলরেডি বি ভাইরাস ইনফেকশন হয়ে যায়, তাহলে তাকে ভ্যাকসিন দিয়ে কোনো মানে হবে না, কোনো এফিকাসি থাকবে না, ইফেক্টিভ না। তাহলে কোনো পেশেন্ট যদি বি ভাইরাস সার্ফেস অ্যান্টিজেন পজিটিভ পায় বা কোর অ্যান্টিবডি পজিটিভ পায়, অর্থাৎ কোনো পেশেন্ট যদি ইনফেকশন হয়ে থাকে অলরেডি, তাহলে তাদের ক্ষেত্রে ভ্যাকসিনের কোনো রোল নাই। কোন কোন পেশেন্টে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া যেতে পারে বা এক হাই রিস্ক গ্রুপ কারা কারা, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। আমরা নর্মালি ওয়ার্ডে যে পেশেন্টগুলো দিয়ে থাকি, এর মধ্যে একটা হচ্ছে যারা ক্রনিক হিমোডায়ালাইসিস পেয়ে থাকে, তাদের ক্ষেত্রে দিয়ে থাকে, আরেকটা হচ্ছে যদি কোনো পেশেন্টের সিএলডি থাকে, তাহলে এই দুই ক্ষেত্রে আমরা কমনলি ভ্যাকসিনেশন দিয়ে থাকি। এই বক্সটা বইয়ে নাই, তারপরে যেহেতু পরীক্ষা কমনলি থাকে এই জন্য এটা তুলে রাখছি। এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন বি ভাইরাস, অনেকগুলো এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন আছে। এর মধ্যে আমাদের বইয়ে যে দুইটা আছে ডিভিশনে সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি আর একটা হচ্ছে পলিআর্টাইটিস নোডোসা। তাহলে পরীক্ষা খুব কমনলি সিনারিও দিয়ে থাকে, যদি কোনো পেশেন্টের বি ভাইরাস পজিটিভ এবং এই পেশেন্টের যদি নেফ্রোটিক সিনড্রোম লাইক প্রেজেন্টেশন নিয়ে আসে, মানে ম্যাসিভ প্রোটিনুরিয়া আছে, জেনারেলাইজড বডি সুয়েলিং আছে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস আছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। কোনো একটা পেশেন্টের বি ভাইরাস পজিটিভ, এর সাথে যদি সিভিয়ার হাইপারটেনশন থাকে, স্কিন আলসারেশন থাকে, পালপেবল পালপুরা থাকে, এরপরে হচ্ছে টেস্টিকুলার পেইন থাকে, তাহলে ডায়াগনোসিস পলিআর্টাইটিস নোডোসা। তাহলে পলিআর্টাইটিস নোডোসা ইউজুয়ালি প্রেজেন্ট করে কি নিয়ে, হাইপারটেনশন এবং স্কিন আলসারেশনে প্রেজেন্ট করে। এগুলো ইউজুয়ালি গ্লোমেরুলাইটিস লাইক প্রেজেন্টেশন থাকে না। তাহলে এই দুইটা মাথায় রাখা লাগবে যে বি ভাইরাস পজিটিভ দিয়ে এই দুইটা পরীক্ষার সিনারিও আসতে পারে। বাকি দুইটাও ইম্পর্টেন্ট, কিন্তু এত বেশি ইম্পর্টেন্ট না। ডি ভাইরাসটা আমাদের দরকার নেই, ডি ভাইরাস জানতে হবে যে এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নয়, এটা পুরোপুরি বি ভাইরাসের উপর ডিপেন্ডেন্ট। এবং বি ভাইরাসের যেভাবে ডিজিজ করে ডি ভাইরাস একইভাবে ডিজিজ করে, ডি ভাইরাসের ট্রিটমেন্ট করলে ডি ভাইরাসও ট্রিটমেন্ট হয়ে যায়। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস।
তাহলে হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কি, around 70% exposed to virus become chronically infected and late spontaneous viral clearance is rare. তাহলে বি ভাইরাসের ক্ষেত্রে আমরা পড়ছিলাম মোর দেন 95% ক্ষেত্রে কমপ্লিট রিকভারি হয়ে যায়, এক্সেপশন হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে বলছে কি অ্যারাউন্ড 70% ক্রনিক ইনফেকশন, মানে বি ভাইরাস ইউজুয়ালি রিজলভ হয়ে যায় আর সি ভাইরাস ইউজুয়ালি ক্রনিক ইনফেকশন করে, এই জিনিসটা মাথায় রাখা লাগে। আর সি ভাইরাসের ক্ষেত্রে কোনো অ্যাক্টিভ অর প্যাসিভ প্রোটেকশন নেই। বি ভাইরাসের ক্ষেত্রে আমাদের অ্যাক্টিভ প্রোটেকশন ছিল ভ্যাকসিনের মাধ্যমে, প্যাসিভ প্রোটেকশন ছিল ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে, কিন্তু সি ভাইরাসের ক্ষেত্রে কোনো প্রোটেকশন নেই। কাদের কাদের ক্ষেত্রে সিরোসিস হওয়ার রিস্ক বেশি, তাহলে এটা এমসিকিউ আসে। একটা হচ্ছে মেল জেন্ডার, ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন, প্রথমটিক স্টেট, আর হচ্ছে হেভি অ্যালকোহল মিউজ। কোন পেশেন্টের এই ধরনের পেশেন্ট যদি সি ভাইরাস পজিটিভ থাকে তাহলে এদের সিরোসিস হওয়ার রিস্ক থাকে বেশি। ইনভেস্টিগেশন, তাহলে ইনভেস্টিগেশন আমাদের পরীক্ষা আসতে পারে ইনিশিয়াল স্ক্রিনিং টেস্ট ফর ক্রনিক ইনফেকশন। তাহলে স্ক্রিনিং টেস্ট যদি বলে তাহলে অ্যান্সার হবে অ্যান্টি সি ভাইরাস অ্যান্টিবডি। আর যদি বলা হয় কনফার্মেটরি, তাহলে কনফার্মেটরি হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ। তাহলে কনফার্ম করার জন্য সি ভাইরাস আরএনএ, আর স্ক্রিনিং করার জন্য হচ্ছে অ্যান্টিবডি। আরেকটা পরীক্ষায় কোশ্চেন আসে যে আর্লিয়েস্ট মার্কার কোনটা ডায়াগনোসিস, তাহলে সি ভাইরাস অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করে কখন বলছে 6 থেকে 12 সপ্তাহ পর, আর আরএনএটা অ্যাপিয়ার করে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। তাহলে যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে চাই তাহলে সি ভাইরাস আরএনএ করতে। তাহলে এখানে 3টা কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট কোনটা, সি ভাইরাস অ্যান্টিবডি, কনফার্মেটরি কোনটা, সি ভাইরাস আরএনএ, আর হচ্ছে আর্লিয়েস্ট ডায়াগনোসিস টেস্ট কোনটা, সি ভাইরাস আরএনএ, যেটা 2 থেকে 4 সপ্তাহের মধ্যে পজিটিভ হতে পারে। মলিকুলার অ্যানালাইসিস এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর আগে একটা কোশ্চেন আমরা দিছিলাম যে হচ্ছে জিনোটাইপিং এর ইম্পর্টেন্স কি, তাহলে রেসপন্স টু ট্রিটমেন্ট অ্যান্ড চয়েস অফ ডিরেক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস, মানে আমরা কোন ধরনের ড্রাগ দিব আর ড্রাগের রেসপন্সটা কেমন হতে পারে, এটা জিনোটাইপের উপর ডিপেন্ড করে। ম্যানেজমেন্ট, বি ভাইরাসের ক্ষেত্রে আমরা বলছিলাম কি বি ভাইরাস হচ্ছে কমপ্লিটলি এরাডিকেট করা পসিবল না। আমরা কি করতে পারি, ই অ্যান্টিজেন সেরো কনভার্সন আমরা নেগেটিভ করতে পারি, বি ভাইরাস ডিএন লেভেলটা কমাইতে পারি, আর একটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট নর্মালাইজ করতে পারি। কিন্তু সি ভাইরাসের ক্ষেত্রে ট্রিটমেন্টের গোলটা কিন্তু আলাদা, এক্ষেত্রে আমরা কমপ্লিটলি এরাডিকেট করতে পারি। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, বি ভাইরাস ক্ষেত্রে এরাডিকেশন করা পসিবল না, সি ভাইরাস ক্ষেত্রে এরাডিকেশন করা পসিবল। সি ভাইরাস পেশেন্টের ক্ষেত্রে অল পেশেন্টস উইথ ক্রনিক সি ভাইরাস ইনফেকশন শুড বি ট্রিটেড। বি ভাইরাস ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া ছিল, কিন্তু সি ভাইরাসের ক্ষেত্রে পজিটিভ ট্রিটমেন্ট করতে হবে। সি ভাইরাস ক্ষেত্রে এইটাই একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স, এটা অবশ্য পরীক্ষা আসতে পারে, সাধারণত ভাইবা ধরতে পারে। তাহলে স্যার এটা কাকে বলে, আনডিটেক্টেবল সি ভাইরাস আরএনএ অ্যাট লিস্ট 12 উইকস আফটার ট্রিটমেন্ট কমপ্লিশন, মানে কোনো একটা পেশেন্টের ট্রিটমেন্ট কমপ্লিট করছে এর 12 সপ্তাহ পরে আপনি যদি সি ভাইরাস আরএনএ টেস্ট করে দেখেন এটা ডিরেক্টেবল বা আনডিরেক্টেবল বা নেগেটিভ, তাহলে সেটাকে বলা হবে সাস্টেইন ভাইরোলজিক্যাল রেসপন্স। লিভারজিন ড্রাগস এখন আর ইউজ করা হয় না ইউজুয়ালি, তখন সাইড ইফেক্টস পরীক্ষা আসতে পারে। লিভারজিনের ইম্পর্টেন্ট সাইড ইফেক্টস হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া করে, আর এটা টেরাটোজেনিক। এখন যে নিউয়ার ড্রাগস গুলো ইউজ করা হয় এটা একটা বক্স আছে, বক্সটা বেশি কঠিন বলে আমি আর এখানে দেই নাই, ওখান থেকে আপনি চাইলে বক্সটা পড়তে পারেন, তাদের পসিবল তা পড়বেন, না পড়লে সমস্যা নেই। বি ভাইরাসের ক্ষেত্রে আমাদের মেইন ট্রান্সমিশন ছিল হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, আর সি ভাইরাসের ক্ষেত্রে আমাদের মোস্ট কমন কাজ হচ্ছে আইভি ড্রাগ ইউজ, বাকি সবগুলো অলমোস্ট সেম। এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন অফ হেপাটাইটিস সি ভাইরাস, তাহলে এটা ইম্পর্টেন্ট। বি ভাইরাসের ক্ষেত্রে আমরা বলছিলাম যদি কোনো পেশেন্ট গ্লোমেরুলোনেফ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে বা নেফ্রোটিক সিনড্রোম নিয়ে প্রেজেন্ট করে তাহলে ডায়াগনোসিস হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। আর কোনো পেশেন্ট যদি সি ভাইরাস পজিটিভ থাকে এবং এই পেশেন্টটা যদি নেফ্রাইটিক প্রেজেন্টেশনে প্রেজেন্ট করে তাহলে ডায়াগনোসিস হবে কি মেমব্রেন পলিফ্যাটিক গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে আমি নেফ্রোলজি পড়লে এইগুলো আবার ডিসকাস করবো। এর বাইরে দুইটা ইম্পর্টেন্ট স্কিন কন্ডিশন অ্যাসোসিয়েটেড থাকে সি ভাইরাসের সাথে, একটা হচ্ছে পলফেরিয়া কিউটেনিয়া টার্ডা, আর একটা হচ্ছে লাইকেন প্ল্যানাস, আর একটা হচ্ছে মিক্সড ট্রায়াগুলোবিলিনেমিয়া সি ভাইরাসের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে। তাহলে এগুলো আমরা যখন কোনো চ্যাপ্টার পড়বো ওই চ্যাপ্টারের সাথে ডিসকাস করবো। তো এখন মনে রাখবেন যে বি ভাইরাস এবং সি ভাইরাস পজিটিভ দিয়ে এই সিনারিও গুলো পরীক্ষায় আসতে পারে। নেক্সট হচ্ছে ই ভাইরাস।
প্রিভিয়াস থেকে কয়েকটা ইনফরমেশন আমাদের লাগবে। ফার্স্ট হচ্ছে দিস ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ওয়ার্ল্ড ওয়াইড। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন করে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস মোস্ট কমন কজ কি, তাহলে অ্যান্সার হবে হেপাটাইটিস ই ভাইরাস। আমরা বলেছিলাম আগে হেপাটাইটিস এ অ্যান্ড ই এই দুটো ট্রান্সমিশন কি হবে, ফিকো ওরাল দুটো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সি ক্যারিজ দ্য হাই রিস্ক অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার হুইচ হ্যাজ এ হাই মর্টালিটি। এটা পরীক্ষায় অনেক সময় আসে। প্রেগন্যান্সিতে যদি কোনো পেশেন্ট অ্যাকিউট লিভার ফেলিয়ার প্রেজেন্ট করে তাহলে মোস্ট লাইকলি কজ হেপাটাইটিস ই ভাইরাস। অথবা পরীক্ষা কোশ্চেন করতে পারে প্রেগন্যান্সিতে মর্টালিটির জন্য সব থেকে ইম্পর্টেন্ট কোন ভাইরাস, তাহলে অ্যান্সার হবে হেপাটাইটিস ই। তাহলে প্রেগন্যান্সি এবং লিভার ফেলিয়ার বা মর্টালিটি এই যে কোনো কোশ্চেন থাকলে অ্যান্সার হবে হেপাটাইটিস ই ভাইরাস। আমরা বলছিলাম হেপাটাইটিস ই ভাইরাস কমনলি ক্রনিক ইনফেকশন করে না। নর্মালি হেপাটাইটিস বি এন্ড সি হচ্ছে ক্রনিক ইনফেকশন করে, লিভার সিরোসিস করে। কিন্তু হেপাটাইটিস ইউ মাঝে মাঝে ক্রনিক হেপাটাইটিস এবং সিরোসিস করতে পারে। কাদের ক্ষেত্রে করে? ইউজুয়ালি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, স্পেশালি অর্গান ট্রান্সপ্লান্ট রিসিপিয়েন্টস। মানে কোনো পেশেন্ট যদি অর্গান ট্রান্সপ্লান্ট করা হয় বা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে হেপাটাইটিস ই ভাইরাস সিরোসিস বা ক্রনিক হেপাটাইটিস করতে পারে। দুইটা এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন আছে, পরীক্ষা অনেক সময় আসতে পারে, জাস্ট নাম জানতে হবে। একটা হচ্ছে গুইলেনবার্গ সিনড্রোম আর একটা হচ্ছে নিউরোলজিক অ্যামাইলোপ্যাথি। ডায়াগনোস করে কি হবে? অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম অ্যান্টিবডি। তাহলে এ ভাইরাসের ক্ষেত্রে আমরা বলছিলাম অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস আইজি, ই ভাইরাসের ক্ষেত্রে করবো অ্যান্টি ই ভাইরাস আইজি। লিভার অ্যাবসেসের মধ্যে তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল বা পায়োজেনিক, একটা হচ্ছে এমইবি যেটা হয় এন্টারোব্যাকটেরিয়া দিয়ে, আর একটা হচ্ছে হাইড্রেটিক যেটা হচ্ছে কি এন্টোকক্কাস গ্রামোসিস। লিভার অ্যাবসেসের ক্ষেত্রে তিনটা কার্ডিনাল ফিচার হচ্ছে, একটা হচ্ছে ফিভার, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, আর একটা হচ্ছে টেন্ডার হেপাটোমেগালি। তাহলে টেন্ডার হেপাটোমেগালি দুইটা কাজ আমরা এখানে পাইলাম, একটা ভাইরাল হেপাটাইটিস আর একটা হচ্ছে পায়োজেনিক লিভার অ্যাবসেস। প্যাথোফিজিওলজি মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অর্গানিজম কোন কোন অর্গানিজম দেওয়া হয়। কমন হচ্ছে ইকোলাই, ক্লেবশিয়ালা আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস মিলারি। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে কোনো পেশেন্টের যদি অ্যানোরয়েডস সাসেস ব্যাকটেরিয়াস দিয়ে লিভার অ্যাবসেস হয়, তাহলে মোস্ট লাইকলি হচ্ছে ট্রান্সমিট হচ্ছে কোথা থেকে, লার্জ ওয়াল প্যাথোলজি কারণে। তাহলে কোনো পেশেন্টের যদি ব্যাকটেরিয়াস কজে কালচার করে তাহলে সেক্ষেত্রে লার্জ ওয়াল প্যাথোলজি এক্সক্লুড করতে হবে। কজ হট ট্রান্সমিশন অফ ইনফেকশন কিভাবে হতে পারে? তাহলে লিভারের ক্ষেত্রে আমাদের তিনটা পাইপ আছে যাওয়ার মতো। একটা হচ্ছে হেপাটিক আর্টারি, যদি কোনো পেশেন্টের সিস্টেমিক ইনফেকশন বা ব্যাকটেরিয়া থাকে তাহলে হেপাটিক আর্টারির মাধ্যমে ট্রান্সমিট হতে পারে। পোর্টাল ভেইন দিয়ে ট্রান্সমিট হতে পারে যদি কোনো পেশেন্টের ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন থাকে, তাহলে পোর্টাল ভেইনটা ব্লাড ড্রেন করে আমাদের জিআইটি থেকে, তাহলে এখানে যদি কোনো ইনফেকশন থাকে পোর্টাল ভেইনের মাধ্যমে পেশেন্টটা অ্যাক্সেস হতে পারে। এর বাদে আছে বিলিয়ারি ট্র্যাক্টের মাধ্যমে হতে পারে, তাহলে বাইল ডাক্ট থাকে আমাদের এখানে, কমন বাইল ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, এখানে যদি কোনো অবস্ট্রাকশন হয় সেখান থেকে কোলানজাইটিস হয়, সেখান থেকে লিভার অ্যাক্সেস হতে পারে। এর বাইরে হতে পারে কিভাবে, যদি কোনো ট্রমা হয় বা ডিরেক্ট এক্সটেনশন ফ্রম কোলিসিস্টিটিস। ক্লিনিক্যাল ফিচার্স আমরা বললাম রাইট আপার কোয়াড্রেন্ট পেইন থাকবে, টেন্ডার হেপাটোমেগালি থাকবে, ফিভার থাকবে, আর সামটাইমস রাইগোস এন্ড ওয়েট লস থাকতে পারে। নেক্রোটিক কোলোরেক্টাল মেটাস্টাসিস ক্যান বি মিসডায়াগনোসড অ্যাজ হেপাটিক অ্যাবসেস। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কোনো পেশেন্টের যদি কোলোরেক্টাল ম্যালিগনেন্সি থাকে সেখান থেকে মেটাস্টাসিস হয়ে লিভারে যায়, তাহলে লিভারে নেক্রোসিস করতে পারে, সেটা কোনো সময় লিভার অ্যাবসেস হয়ে মিসডায়াগনোসড হতে পারে। তাহলে কোনো পেশেন্টের যদি লিভার অ্যাবসেস থাকে, মানে আমরা সাসপেক্ট লিভার অ্যাবসেস, এসব যদি পেশেন্টের বায়োলো টেনশন থাকে বা এই যে অ্যানোরিক কোনো ব্যাকটেরিয়া আমরা পাই কালচার করে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কোলোরেক্টাল ম্যালিগনেন্সি আমাদেরকে ডিফারেন্সিয়াল রাখতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা ডাব্লিউসি বেশি পাবো, যেহেতু অ্যাবসেস আছে, এলপি বেশি থাকতে পারে, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অনেক সময় ওয়ার্ডের সাথে রাউন্ডে জিজ্ঞেস করে অ্যাবসেসের পেশেন্টের এক্সরে করলে কি কি ফাইন্ডিংস পাবো। এটা পরীক্ষায় ইম্পর্টেন্ট না, এটা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। তাহলে আমরা পাইতে পারি রেস্ট, রাইট ডায়াফ্রাম, লাং কোলাপস পাইতে পারি, অথবা ইফিউশন পাইতে পারি। আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট পরীক্ষা সেটা হচ্ছে কনফার্মেটরি ডায়াগনোসিস কি। তাহলে কনফার্মেশন আমরা কিভাবে করবো, নিডল এক্সপিরেশন আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স, এটা হচ্ছে কনফার্মেটরি। আর এই যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা পরীক্ষায় পেয়ে আছে, অ্যাক্সেস কস্ট বাই গাট অর্গানিজমস, আমাদের নেক্সট নিউট্রিশন হবে কোলোনোস্কোপি টু এক্সক্লুড কোলোরেক্টাল কার্সিনোম। এই পয়েন্টটা মাস্ট মাস্ট মনে রাখা লাগবে। এই জন্য আমরা আলাদা করে আবার লিখে দিচ্ছি লিভার অ্যাবসেস ডিউ টু অ্যানোরোবিক ব্যাকটেরিয়া, ইউজুয়ালি পরীক্ষা সিমিলার থাকে স্টেফিলোকোকাস বোভিস দিয়ে। তাহলে এটা যদি আমরা পাই তাহলে আমাদের অবশ্যই কোলোনোস্কোপি করতে হবে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে কম্বিনেশন অফ অ্যান্টিবায়োটিক্স,
গ্রাম পজিটিভ জন্য আমরা অ্যাম্পিসিলিন দিব, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কভারের জন্য জেন্টামাইসিন, আর অ্যানারোবিক ব্যাকটেরিয়া কভারের জন্য মেট্রোনিডাজল দিব। অনেক সময় অ্যাম্পিসিলিনের পরিবর্তে থার্ড জেনারেশন সেফলোস্পোরিন ইউজ করা হতে পারে। কোনো পেশেন্টের আছে এর বাইরে একটা আছে পেশেন্টের অ্যাপসিস ডিএনএস কল লাগতে পারে। আর যদি কোনো পেশেন্টের ক্রনিক পারসিস্টেন্ট অ্যাপসিস থাকে সেক্ষেত্রে হেপাটিক ডিসেকশন দরকার হতে পারে। তাহলে এগুলো হচ্ছে আমাদের আজকের টপিক ছিল। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাদের কাজ করতে পারেন। আমাদের বি ভাইরাসটা এটা বেশি ইম্পর্টেন্ট, বি ভাইরাসটা আমরা আর একটু ডিসকাস করবো। তাহলে আমরা বলছিলাম কি হেপাটাইটিস বি ভাইরাস সবার আগে অ্যাপিয়ার করেছে হেপাটাইটিস বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন। দিস ইজ দ্য ফার্স্ট মার্কার টু অ্যাপিয়ার। বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন ইন্ডিকেট করে কি একটা অ্যাক্টিভ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন আছে। এখন এই ইনফেকশনটা অ্যাকিউট নাকি ক্রনিক এটা আমরা বুঝতে কি হবে কোর অ্যান্টিবডি দিয়ে। তাহলে বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন পজিটিভ এর সাথে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস ও আইজিএম পজিটিভ, তাহলে একটু ডায়াগনোসিস কি হবে? তাহলে এগুলো হচ্ছে আমাদের কমনলি পরীক্ষার সিনারিও আসে। একটা সিনারিও, 2, 3, 4, 5, 6, 7। আপনারা যদি অ্যান্সার করতে পারেন তাহলে আপনি অ্যান্সার করবেন, নাহলে অ্যান্সার বলে দেবো, সমস্যা নেই। তাহলে ফার্স্ট হচ্ছে সারফেস অ্যান্টিজেন পজিটিভ, কোর আইজিএম পজিটিভ। তাহলে ডায়াগনোসিস কি হবে এটা? এটা কি অ্যাকিউট ইনফেকশন নাকি ক্রনিক ইনফেকশন? অ্যাকিউট ইনফেকশন। তাহলে এটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। যদি বি ভাইরাস সারফেস অ্যান্টিজেনের সাথে কোর আইজিজি পজিটিভ থাকে তাহলে এটা কি অ্যান্সার কি হবে এটা? ক্রনিক ইনফেকশন। এক্সিলেন্ট। এখন কোনো পেশেন্টের সারফেস অ্যান্টিজেন নেগেটিভ, মানে সারফেস অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ার করছে, কিন্তু সারফেস অ্যান্টিবডি এখনো পজিটিভ হয়নি, শুধুমাত্র কোর আইজিএম পজিটিভ। তাহলে এটা ডায়াগনোসিস কি? এটা কোন পিরিয়ডে আছে তাহলে? উইন্ডো পিরিয়ড আছে। তাহলে কোর অ্যান্টিজেন ডিসঅ্যাপিয়ার করার মাধ্যমে এবং সারফেস অ্যান্টিবডি অ্যাপিয়ারেন্সের মাধ্যমে একটা পেশেন্টের রিকভারি হয়। আবার বলি, কোনো পেশেন্ট যখন ভাইরাস ইনফেকশন থেকে রিকভারি হবে তখন সারফেস অ্যান্টিবডিটা অ্যাপিয়ার করবে, সারফেস অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার করবে। কিন্তু এর মাঝখানে একটা গ্যাপ থাকে, মানে সারফেস অ্যান্টিজেন নেগেটিভ হয়ে গেছে কিন্তু সারফেস অ্যান্টিবডি এখনো পজিটিভ হয় নাই।
এই মাঝখানে পিরিয়ডটাকে বলা হয় উইন্ডো পিরিয়ড। এই সময়টাতে আমাদের ইনভেস্টিগেশন চয়েস হবে হেপাটাইটিস বি ভাইরাস কোর আইজিএম। তাহলে অনলি এটাই পজিটিভ হবে, এটাকে বলে উইন্ডো পিরিয়ড। দেন একটা পেশেন্টের সার্ফেস অ্যান্টিজেন নেগেটিভ, তার সার্ফেস অ্যান্টিবডি এখন পজিটিভ হয়ে গেছে, মানে তার রিকভারি হয়েছে। এক্ষেত্রে কোর আইজিজি পজিটিভ, তাহলে এক্ষেত্রে ডায়াগনোসিস কি? রিকভারি ফ্রম ইনফেকশন। কোনো পেশেন্টের যদি সার্ফেস অ্যান্টিবডি পজিটিভ হয়, নট কোর অ্যান্টিবডি, সার্ফেস অ্যান্টিবডি পজিটিভ মানে তার হয় রিকভারি হয়েছে অথবা ভ্যাকসিনেশন হিস্ট্রি আছে। যদি কোর অ্যান্টিবডি পজিটিভ থাকে তার মানে ইনফেকশন হওয়ার পর রিকভারি হয়েছে, আর যদি কোর অ্যান্টিবডি নেগেটিভ থাকে তার মাধ্যমে তার ভ্যাকসিনেশন করা হয়েছে। এরপর আসি ই অ্যান্টিজেন পজিটিভ, জিএনএ পজিটিভ, মানে পেশেন্ট হাইলি ইনফেকশাস এবং ভাইরাস রেপ্লিকেশন অনেক বেশি হয়ে গেছে। হাইলি ইনফেকশাস অ্যান্ড রেপ্লিকেশন। লাস্ট ওয়ান, ই অ্যান্টিজেন নেগেটিভ কিন্তু ডিএনএ, হেপাটাইটিস বি ডিএনএ পজিটিভ বা বেশি হাই লোড আছে আর কি, মোর দ্যান 10^7 পার এমএল। এটা ডায়াগনোসিস কি? লাস্টের ওয়ান, ট্রিপল মিউটেশন, প্রিকল মিউটেশন, এটাকে বলা হয় প্রিকল মিউটেশন। ই অ্যান্টিজেনটা আসে কত থেকে? কোর অ্যান্টিজেন থেকে, এটাকে বলে প্রিকল মিউটেশন। এবার আসি প্র্যাকটিক্যালে, যদি আমরা চিন্তা করি কোন একটা পেশেন্টের মনে করেন ইনফেকশন হয়েছে, বি ভাইরাস ইনফেকশন, হেপাটাইটিস হয়েছে, এই পেশেন্টটা যদি পরে এসে আপনাকে জিজ্ঞাসা করে যে আমাকে কোনো একটা টেস্ট লিখে দেন যেটা দেখে আমি বুঝতে পারবো যে আমার কমপ্লিট রিকভারি হয়েছে, তাহলে আপনি তাকে কি টেস্ট দিবেন? কোনো একটা পেশেন্ট বি ভাইরাসের কমপ্লিট রিকভারি হয়েছে, এটা আমরা কোন টেস্ট করলে বুঝতে পারবো কমপ্লিট রিকভারি বা কিউর হয়েছে? এটা মার্কার কি হবে? এক্সেলেন্ট। তাহলে অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস সার্ফেস অ্যান্টিবডি যদি পজিটিভ থাকে তাহলে আমরা বলতে পারবো পেশেন্টটা কমপ্লিট রিকভারি হয়েছে বা পেশেন্টটা কিউর হয়েছে। কোনো একটা পেশেন্টের ভ্যাকসিনেশন করেছেন, হেপাটাইটিস বি ভাইরাস ভ্যাকসিনেশন করেছেন, করার পরে পেশেন্টের ইমিউন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন আপনি, তার ইমিউন স্ট্যাটাস এখন কেমন আছে, এক্ষেত্রে আপনি কি টেস্ট করবেন? বি ভাইরাস সার্ভিস অ্যান্টিবডি। তাহলে সার্ভিস অ্যান্টিবডি টাইটার যদি মোর দেন 100 থাকে তাহলে এটা ধরা যায় যে ইমিউন স্ট্যাটাস ভালো আছে। যদি 10 থেকে 100 এর মধ্যে থাকে তাহলে তার বুস্টার ডোজ লাগবে, 10 এর কম থাকলে বুস্টার অবস্থা খুব একটা ভালো না, সার্ভিস অ্যান্টিবডিটা খুব একটা ইমপ্রুভ হয়নি। লাস্ট ওয়ান, কোন বি ভাইরাস কোন বি ভাইরাস ইনফেকশনের পেশেন্ট আপনি ট্রিটমেন্ট করতেছেন, তাহলে এই পেশেন্টটা আপনি কি কি ইনভেস্টিগেশন করবেন? ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন মনিটর করার জন্য কি কি দেখবেন? একটা দেখিব এলটিএস দেখবো, লিভার ফাংশন টেস্ট দেখবো, একটা দেখবো হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, আর একটা দেখবো হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস অ্যান্টিজেন। এবার আসে লাস্ট সিনারিও, কোন একটা পেশেন্ট আপনার কাছে আসছে জন্ডিস নিয়ে এবং অ্যাবডোমিনাল পেইন নিয়ে, জন্ডিস আর অ্যাবডোমিনাল পেইন, আপনি পেশেন্ট এক্সামিন করে পাইলেন টেন্ডার হেপাটাইটিস, তাহলে আপনার ডায়াগনোসিস আপনি ঠিক করলেন তার একটা ভাইরাল হেপাটাইটিস হতে পারে। এই পেশেন্টে আপনি কি কি টেস্ট করবেন? ভাইরাল মার্কার কি করবেন? আমি বলি ভাইরাল মার্কার কোনটা কোনটা দেখবেন, এটা খুবই কমন সিনারিও আপনার ওয়ার্ডে যে কোনো সময় প্র্যাকটিক্যাল লাইফে সবসময় লাগবে এটা। তাহলে কোন কোন ভাইরাল মার্কার ক্ষেত্রে আমরা টেস্ট করবো? আচ্ছা, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হয় কোন কোন ভাইরাস দিয়ে? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে ই। এক্সেলেন্ট। তাহলে এর জন্য আমরা কি দেখবো? হেপাটাইটিস ই ভাইরাস, এ ভাইরাসের জন্য ডায়াগনস্টিক টেস্ট কোনটা?
ই ভাইরাসের জন্য হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম, আর বির জন্য থাকবে কি বি ভাইরাস সারফেস অ্যান্টিজেন, আর অ্যান্টি হেপাটাইটিস বি ভাইরাস কোর অ্যান্টিবডি। তাহলে আমাদের একটা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের জন্য যদি আমরা ভাইরাল মার্কার দেখি, তাহলে এই চারটা টেস্ট মাস্ট করে লাগবে। একটা হচ্ছে অ্যান্টি হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম, হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস দেখার জন্য অ্যান্টি হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম, আর হচ্ছে বি ভাইরাস দেখার জন্য সারফেস অ্যান্টিজেন আর কোর আইজিএম। তাহলে এগুলো আমরা ভাইরাল হেপাটাইটিসের জন্য মার্কার হিসেবে দেখতে পারি। তাহলে আজকে ক্লাস অলমোস্ট শেষ। লাস্ট আপনার জন্য একটা কুইজ। কোন একটা পেশেন্টের যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে, এর সাথে বি1 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনি কোনটা আগে কারেকশন করবেন? তাকে আগে বি1 সাপ্লিমেশন দিবেন নাকি আগে আইভি গ্লুকোজ দিবেন? অপশন দুইটাই আছে আর কি। আগে আইভি গ্লুকোজ দিবেন নাকি আগে আইভি থায়ামিন দিবেন? বি1, এক্সেলেন্ট। তাহলে বি1 আমরা আগে কারেকশন করবো, কেন জানা আছে? হ্যাঁ, কাছাকাছি গেছে। তাহলে আমরা যদি কোনো পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া থাকে এবং বি1 ডেফিসিয়েন্সি থাকে, কমনলি পাওয়া যায় কাদের ক্ষেত্রে? অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে। তাহলে আমরা যদি আগে আইভি গ্লুকোজ দিই তাহলে কি হবে? গ্লুকোজটা মেটাবলিজম করে এটিপি তৈরি করার চেষ্টা করবে। তাহলে গ্লুকোজ মেটাবলিজমের জন্য আমাদের দরকার হবে কি বি1। তাহলে যখন গ্লুকোজ মেটাবলিজম বেশি বেশি হবে, তখন বি1টা কমে যাবে। এমনিতে পেশেন্টের বি1 ডেফিসিয়েন্সি আছে, তারপরে আরো যদি কমে যায় তাহলে কি হবে? বি1 ডেফিসিয়েন্সি কারণে আনএক্সপ্লেইনেবল ডেভেলপ করতে পারে পেশেন্টের। তাহলে পেশেন্টের এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে, আগে থেকে এনকেফালোপ্যাথি থাকলে সেটা অ্যাগ্রাভেট করতে পারে। তাহলে কোনো একটা পেশেন্টের যদি বি1 কম থাকে, সাথে গ্লুকোজ কম থাকে, তাহলে দুইটা কারেকশন করা লাগবে। আগে আমরা বি1 কারেকশন করবো। কমনলি পাওয়া যায় কাদের ক্ষেত্রে বললাম? অ্যালকোহলিক পেশেন্টের ক্ষেত্রে। তাহলে এটা খুবই কমনলি পরীক্ষায় আসতে পারে ইউনিভার্সিটিতে বা এসবিএস এ। এই ইনফরমেশনটা ডেসক্রিপশনে আছে, এই যে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট এপিলেপসি বা অ্যাকিউট সিজার, ওখানে যে বক্স আছে ওখানে দেখবেন প্রথমে লাল কালি লেখা আছে থাইরয়েড ডেফিসিয়েন্সি শুড বি কারেক্টেড বিফোর কারেকশন অফ হাইপোগ্লাইসেমিয়া। তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত। কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা ক্লাস শুরু করছি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আপনাদের রেসপন্স অনেক ভালো ছিল, এটা পজিটিভ সাইন। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ।